বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য মহাত্মা বুদ্ধের এমন একটি গল্প নিয়ে এসেছি যা শোনার পরে আপনিও আপনার ভিতরে ওঠা নোংরা চিন্তাভাবনা এবং অভিলাষের ধারণাগুলি বন্ধ করতে সক্ষম হবেন। তার আগে যদি আপনি হৃদয় থেকে ভগবান বুদ্ধকে বিশ্বাস করেন এবং তার সত্যিকারের ভক্ত হন, তবে গল্পটি পুরো শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে নমো বুদ্ধায় অবশ্যই লিখবেন। একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে গৌতম বুদ্ধকে বললেন যে, বুদ্ধ, আমার মনে সবসময় নোংরা চিন্তাভাবনা জাগে। আমি চাই না যে আমার মনে নোংরা চিন্তাভাবনা আসুক, তবে সর্বদা আমার মনে যৌনতার চিন্তাভাবনা সবসময় চলতে থাকে এবং সেগুলি সম্পর্কে চিন্তাভাবনা করে আমি খুব বিরক্ত হই। আমার শক্তি এবং সময় এই সমস্ত ভেবেই নষ্ট হয়ে যায়। এই সমস্ত চিন্তাভাবনার কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না এবং আমি সর্বদা মহিলাদের দিকে মুগ্ধ হই, নিজেকে আটকে রাখতে পারি না। বুদ্ধ হাসল এবং যুবকের কাছে জিজ্ঞাসা করল, তোমার জানা আছে এই যৌনতা আসলে কি? যুবক উত্তর দিল, বুদ্ধ, আমি এটা জানি না যে যৌনতা আসলে কি, তবে হ্যাঁ, এটা যে জিনিস হোক, এটা খুব খারাপ জিনিস। বুদ্ধ যুবককে বলল যে প্রথমে তোমাকে বুঝতে হবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যা কিছু আছে তা খারাপ নয়, এটি আমাদের জীবনে প্রয়োজন। অভিলাষ এটি খারাপ জিনিস নয়, এটি আমাদের মনের অনুভূতি যা আমাদের কোনো কিছুর অভাব অনুভব করায় এবং তারপরে আমরা সেই জিনিসটি পাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাই। যদি তোমার কাছে অর্থের অভাব থাকে তবে তোমার অর্থ পাওয়ার অভিলাষ থাকবে, তবে অভিলাষ আর কিছু নয়, এক প্রকার অভাব যেটা প্রয়োজনের ধরনটি উপলব্ধি করা হয়। যখন এটি অবশ্যই শারীরিক হয় তখন আমরা এটিকে যৌনতার নাম দিই। যুবক গৌতম বুদ্ধকে বলল যে, বুদ্ধ, আমি যৌনতার অর্থ বুঝতে পেরেছি। বুদ্ধ, আমাকে এটা বলুন যে এই যৌনতা কোথা থেকে আসে এবং কিভাবে আসে। বুদ্ধ বলল, যৌনতা কোথার থেকেও আসে না, এটি আমাদের ভেতরে রয়েছে এবং এটি থাকা প্রয়োজন। কেবল তখনই মানবজাতি প্রসারিত হবে। যুবক বলল যে এটি যখন আমাদের ভেতরে থাকে এবং এটি প্রয়োজনীয়, তবে লোকেরা কেন এটিকে ভুল বলে? বুদ্ধ বলল যে এটিই তো সমস্যা। লোকেরা একটি ভুল উপায়ে যৌনতার কথা ভাবে, এটি দমন করার চেষ্টা করে। যৌনতা ভুল নয়, তবে যৌনতা ভুল উপায়ে ব্যবহার করা ভুল। মানুষ যাকে ভালোবাসে কেবল তার জন্য বেঁচে থাকতে শুরু করে, রাস্তা তৈরি করে তাকে পাওয়ার জন্য, আর সর্বদা তার সম্পর্কে চিন্তা করতে থাকে, তবে এই সব ভুল। বুদ্ধ যুবককে বলল, তুমি কি জানো যে প্রাণীদের মধ্যেও যৌনতা রয়েছে? যুবক বলল, হ্যাঁ বুদ্ধ, প্রাণীদের মধ্যেও যৌনতা আছে, কারণ প্রাণীগুলিও তাদের বংশকে প্রসারিত করে। তখন বুদ্ধ বলল, তাহলে কেন আমরা প্রাণীদের যৌনতা ভুল বলি না? যুবক বলল, আমি জানি না, আপনিই বলুন। বুদ্ধ বলল, প্রাণীগুলি আনন্দ পেতে তাদের যৌনতা ব্যবহার করে না, তারা কেবল শিশু প্রাণী তৈরি করতে যৌনতা ব্যবহার করে। প্রকৃতি প্রাণীগুলিকে এতটা বোঝার ক্ষমতা দেয়নি যে সে যৌনতা তার সুখের ভিত্তির জন্য করবে। মানুষ তার নিজের বোঝার জন্য প্রকৃতিতে পাওয়া সমস্ত কিছু ব্যবহার করে। আমরা মানুষ যৌনতা সুখের মাধ্যম হিসাবে তৈরি করেছি, যেখানে প্রকৃতি আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিয়েছে। মানুষ এটিকে তার জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে তৈরি করেছে, কিন্তু এইভাবে যৌনতার আগমন ভুল। যুবক বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, এই যৌনতা আমাদের মধ্যে আধিপত্য কিভাবে পায়? কেন এটি সবসময় আসে? তখন বুদ্ধ বলল, এখন আমি যেটা তোমাকে বলবো সেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে, যৌনতার পুরো বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবে। বহুদিন আগের কথা, একটি আশ্রমে, সেখানে একজন গুরু এবং তার শিষ্য থাকতেন। তার আশ্রমের বাইরে অবস্থিত গ্রামে ভিক্ষা করতে যেতেন। এই আশ্রমের এক শিষ্য যে গ্রামে ভিক্ষা করতে যেতেন সেই গ্রামের রাস্তার পাশে নদী ছিল। একদিন তিনি দেখতে পেলেন যে এক যুবক এক গাছের আড়ালে লুকিয়ে আছে। তিনি ওই যুবকের কাছে গেল আর বলল, ভাই, তুমি এই গাছের পেছনে লুকিয়ে কি দেখছো? যুবক বলল, তুমি দেখতে পাচ্ছ না আমি কি দেখছি? তখন শিষ্য নদীর দিকে তাকালো আর দেখলো নদীতে কিছু মহিলারা জল ভরছিল। তখন ওই শিষ্য বলল, ভাই, এইখানে তো মহিলারা জল ভরছে, এটা লুকিয়ে দেখার কি আছে? তখন ওই যুবক শিষ্যর দিকে তাকিয়ে বলল, ওহে পাগল, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে ওই মহিলাগুলো নদী থেকে জল ভরছে? তাদের স্টাইলটি দেখো, তাদের নরম শরীরের দিকে তাকাও, পাত্র তোলার সময় তাদের পাতলা কোমরকে দেখো, কিভাবে তাদের চুলগুলো তাদের কোমরে দোলা দিচ্ছে, যেন সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। শিষ্য নদীর দিকে তাকালো এবং সে দেখতে থাকলো। তখনও পর্যন্ত কিছুই দেখতে পেল না,
আর সে কোনো বিষয়ে ভয় পাচ্ছিল না। কিন্তু এখন সে লোকাতে থাকলো আর ওই মহিলাদের দেখতে থাকলো। যখন শিষ্য লুকিয়ে মহিলাদের দেখছিল তখন হঠাৎ তার ভিতরে কেঁপে উঠল। তখন শিষ্য নিজে নিজে বলতে লাগলো, এ আমি কি করছি? আমি যা করছি এটা ঠিক নয়, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তখন ওই শিষ্য ওই স্থান থেকে নিজের আশ্রমে চলে যায়। আশ্রমে পৌঁছে শিষ্য নিজের কাজে লেগে যায়। কিন্তু শিষ্য যেটা দেখে কেবল আশ্রমে এসেছিল সেই দৃশ্যই তার সামনে বারবার আসছিল। তার মনে মনে একই দৃশ্য ভাসছিল। তার কোনো কাজে মন বসছিল না। সকাল হলেই ভিক্ষার জন্য আশ্রম থেকে বেরিয়ে পড়তো আর নদীর কাছে ওই গাছের পেছনে যেত যেখানে ওই যুবক আগে থেকে দাঁড়িয়ে থাকতো। যুবকের সাথে দাঁড়িয়ে শিষ্য ওই মহিলাদের লুকিয়ে লুকিয়ে দেখত। এখন সে প্রত্যেক দিন এটা করতে লাগলো। এখনও শিষ্যর কোনো কাজে মন বসে না। সে সর্বদা একই চিন্তায় জড়িয়ে থাকে। সে আশ্রমের কাজগুলিও সঠিকভাবে করে না। না সে ঠিকভাবে ঘুমোতে পারত, না সে ঠিকভাবে খাবার খেতে পারত। শিষ্যর মন সবসময় অস্থির থাকত। তার মনে বারবার ওই মহিলাদের সৌন্দর্যকে দেখার লালসা জাগত। এমনকি গুরু যখন দীক্ষা দিত তখনও তার মন অন্য কোথাও চিন্তায় হারিয়ে যেত। গুরু তার শিষ্যের এই কার্যক্রমকে বুঝে নিয়েছিল। একদিন গুরু তার শিষ্যকে ডেকে বললেন যে আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব, আমরা দুজনে একসাথে ভিক্ষা করব। তখন শিষ্য বলল, গুরুদেব, আপনার ভিক্ষা করতে যেতে হবে না, আপনি শুধু শুধুই চিন্তা করছেন, আমি একাই ভিক্ষা করতে পারবো। গুরুদেব বলল, ঠিক আছে, তাহলে তুমি একাই ভিক্ষা করতে যাও। শিষ্য তখনই আশ্রম থেকে ভিক্ষার জন্য বেরিয়ে গেল। শিষ্যর যাওয়ার পর গুরুদেবও আশ্রম থেকে বেরিয়ে যায় আর শিষ্যর পেছন নেয়। শিষ্য কোথায় যায়, কার সাথে মেশে, এইসব দেখার জন্য গুরুদেব শিষ্যর পেছন পেছন যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর গুরুদেব দেখল তার শিষ্য এক যুবকের সাথে গাছের পেছনে অপরাধীর মতো লুকিয়ে আছে আর লুকিয়ে কিছু দেখছে। গুরুদেবও তার শিষ্যের পেছনে গেল এবং দেখতে লাগলো তার শিষ্য অপরাধীর মতো কি দেখছে গাছের পিছন থেকে। গুরুদেব দেখল তার শিষ্য লুকিয়ে মহিলাদের দেখছিল যারা নদীর থেকে জল ভরছিল। তখনই গুরুদেব শিষ্যকে বলল, তুমি কি দেখছো? নিজের গুরুদেবের আওয়াজ শুনে ওই শিষ্য ভয় পেয়ে গেল আর তার গা ঘেমে গেল। শিষ্য ভয়ে কাঁপতে লাগলো। এমন মনে হচ্ছিল চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। শিষ্যর মুখ থেকে টু শব্দ বের হচ্ছিল না। শিষ্য গুরুদেবের চোখে চোখ মেলাতে পারছিল না। গুরুদেব শিষ্যর দিকে দেখল আর বলল, আমার শিষ্যর তো কোনো ভয় ছিল না, তবে তুমি তো ভয়ে থরথর করে কাঁপছো। শিষ্য গুরুদেবকে বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করুন, এতে আমার কোনো দোষ নেই। এই যুবকটি আমাকে প্ররোচিত করেছিল, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আজকের পরে আর কখনো এমন কাজ করব না, আমাকে ক্ষমা করুন। গুরু শিষ্যকে বলল, ঠিক আছে, তুমি এটা মনে রাখবে, আমরা যেমন কাজ করি তেমন ফল পাই। এই কাজের চিন্তাভাবনাগুলি আমাদের মধ্যে প্রবেশ করে, ওই জন্য ভালো কাজ করো যার দরুন তোমার মধ্যে ভালো চিন্তাভাবনাগুলি প্রবেশ করে। গুরু আর শিষ্য আশ্রমে ফিরে এসে আশ্রমের কাজগুলিতে মনোনিবেশ করতে শুরু করে। শিষ্য অসৎ পথটিকে ত্যাগ করে সৎ পথে যেতে শুরু করলো। শিষ্য তার কাজকে সাবধানে করত, তবে ধীরে ধীরে তার মধ্যে রাগ তৈরি হলো এবং তারপরে তিনি অন্যের প্রতি রাগ করতে শুরু করলো এবং সারাক্ষণ অস্থির হয়ে থাকতো। তিনি সঠিক সময়ে খাবার খেত না আর খাবার খুব কম খেত। এক রাতে গুরু শিষ্যর কাছে এসে বলল যে তুমি বারবার তোমার প্রতিশ্রুতি থেকে সরে এসেছো। শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে তিনি গুরুকে বললেন যে গুরুদেব, আমি আমার প্রতিশ্রুতি অনেকবার ভুলে গেছি এবং প্রতিশ্রুতি দিয়েছি, তবে প্রত্যেকবার আমি প্রতিশ্রুতি ভুলে গেছি। আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি অনেক চেষ্টা করি যে আমার মন থেকে সব খারাপ চিন্তা বের করে ফেলি, কিন্তু আমি চেয়েও এমন করতে পারছি না। গুরু শিষ্যকে বলল, চলো আমার সাথে। গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেল আর শিষ্যকে বলল, দেখো, এখানে কিছু ড্রেন আছে যার কারণে নদীর জল এই গাছগুলিতে আসছে আর এই নদীর জল নিজের স্রোতের সাথে প্রবাহিত হচ্ছে। তুমি কি এই জলের স্রোতকে থামাতে পারবে? তখন শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব, আমি জলের স্রোতকে থামাতে পারবো। শিষ্য কিছু মাটি তুলে ড্রেনের উপরে রাখে আর ওই জল কিছু সময়ের জন্য যাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু সময় পরে ওই জল ওই মাটির উপর দিয়ে বয়ে চলে। গুরু শিষ্যকে বলল, এই দেখো,
জল যাওয়া তো বন্ধই হলো না। তখন শিষ্য কিছু পাথর আর মাটি ড্রেনের উপরে রাখলো, কিন্তু জল যাওয়া কিছু সময়ের জন্য বন্ধ হলো। তারপরে জল ওই পাথরের উপর দিয়ে যেতে শুরু করলো। তখন গুরু বলল, এটা কি? জল তো বন্ধই হলো না। তুমি তো বললে জলকে থামিয়ে দেবে। আমরা যদি কোনো কাজ বন্ধ করতে চাই তবে কি সেই কাজকে বন্ধ করতে পারি না? তখন শিষ্য বলল, কোনো ব্যাপার না গুরুদেব, এই জলকে আমি থামিয়েই ছাড়ব। শিষ্য এবার একটা বড় ভারী পাথর এনে ড্রেনের উপর রেখে দিল, আর জল যাওয়া থেমে গেল। শিষ্য গুরুদেবকে বলল, দেখলে গুরুদেব, আমি বলেছিলাম না জল যাওয়া আমি থামিয়ে দেব। আমি জল যাওয়া থামিয়ে দিয়েছি, আপনার কথা আমি সম্পূর্ণ করে দিয়েছি। গুরুদেব হাসল আর বলল, আচ্ছা, মনোযোগ সহকারে দেখো, এটা বন্ধ হলো কি? জল তো পেছনের ড্রেন থেকে বেরিয়ে আসছে আর আশপাশ থেকে প্রবাহিত হচ্ছে, এমনকি পাথরের আগে এসে গেছে। এই জল নিজের রাস্তা বদলে প্রথমবারের মতো সামনে প্রবাহিত হতে থাকবে। কিছু সময় পরে এমনই হলো। তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বলল, তোমার সাথেও তো এমনই হচ্ছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু প্রত্যেকবার তোমার প্রচেষ্টা ভঙ্গ হচ্ছে। এটা সর্বদা ভেঙেই যাবে। তুমি মাটি পাথর যতই রাখো না কেন, জল নিজের রাস্তা বানিয়েই নেবে। এইসব দেখে শিষ্য গুরুকে বলল, গুরুদেব, এমন কোনো উপায় নেই যাতে আমি নোংরা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারি আর ওই চিন্তাভাবনা আমার মনে না আসে? গুরু শিষ্যকে নদীতে নিয়ে গেল, যেখান থেকে জল বাগানে আসছিল। গুরু শিষ্যকে বলল, এই জল এই নদীর থেকে যাচ্ছে। যদি আমরা এইখান থেকে বন্ধ করে দিই, এইখান থেকে জল বাগানে যাচ্ছে, তাহলে কি আমরা জল যাওয়াকে বন্ধ করতে পারবো না? শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব, অবশ্যই। আমি জলকে এইখান থেকেই বন্ধ করে দিচ্ছি। তাহলে আগের ড্রেনে জল যাবেই না, আর বাগানেও জল যাবে না। তখন শিষ্য নদী থেকে জল যাওয়ার রাস্তাকে বড় পাথর আর মাটি দিয়ে বন্ধ করে দিল, আর গুরুদেবকে বলল, গুরুদেব, আমি বন্ধ করে দিয়েছি, আর জল বাগানে যাবে না। তখন গুরুদেব বলল, যদি জল বাগানে না যায় তাহলে গাছগুলি জল কোথায় পাবে? গাছগুলোর তো জলের প্রয়োজন, আর গাছগুলির মধ্যে কিছু গাছ এমন যে তাদের জল প্রত্যেক দিন প্রয়োজন। তা না হলে সেই গাছগুলি মারা যাবে। তাদের কি হবে? জলের বাঁধ তো খুলতেই হবে। গুরুর কথা শোনার পরে শিষ্য নদী থেকে আসা জলের রাস্তাটি খুলে দিল। তারপর গুরু শিষ্যকে জিজ্ঞাসা করল, আমরা যদি নদীর পুরো জল বাগানের দিকে করে দিই তাহলে কি হবে? শিষ্য জবাব দিল, গুরুদেব, বাগানের সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে এবং সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না। তারপর গুরু হেসে বলল, তুমি এই কথাকে বোঝো। আমাদের জীবনে আসা কোনো জিনিসকেই থামাতে নেই, কেবল সবসময় তাদের ভারসাম্য বজায় রাখতে হয়। অল্প জলেও গাছ মরে যায়, আর বেশি জলের কারণেও গাছ মারা যায়। আমাদের জীবন ভারসাম্যের মধ্যে দিয়েই যায়। গুরু শিষ্যকে বলল, যদি আমি তোমাকে বলি তুমি আমের ব্যাপারে চিন্তা করবে না, তাহলে তোমার মনে সবার প্রথমে কিসের ছবি আসবে? তখন শিষ্য বলল, গুরুদেব, আমার মনে প্রথম ছবি তো আমেরই আসবে। গুরু বলল, যখন আমাদের নোংরা চিন্তাভাবনাকে মনে না আসার জন্য জোর করার চেষ্টা করি, তখন ওই নোংরা চিন্তাভাবনা আরও দৃঢ়তার সাথে আমাদের মনে প্রবেশ করে, আমাদের মনে জাগে। এই জন্য কখনোই তাকে দমন করা উচিত নয়। তখন গুরু শিষ্যকে বোঝানোর জন্য বলল, আমাদের মনের নোংরা চিন্তাভাবনাগুলি খারাপ লোকেদের সাথে সম্পর্কের কারণেও আসে। অনেক সময় এমন হয় যৌনতা আমাদের ভেতরে জাগে না, কিন্তু কিছু অশ্লীল লোকের সাথে থাকার কারণে যৌনতা আমাদের মধ্যে দৃঢ় হয়ে যায়। শিষ্য বলল, গুরুদেব, আপনি সঠিক বলেছেন, আমি আমার পথ থেকে সরে গেছিলাম। শিষ্য সেই রাতে শান্তিতে ঘুমায়, সকালে নিজের কাজকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করে এবং তারপরে তিনি সেই পথ দিয়ে ভিক্ষা নেওয়ার জন্য যায়, যেখানে সেই যুবকটি আজও গাছের পিছনে লুকিয়েছিল এবং সেই মহিলাদের দিকে তাকিয়েছিল। শিষ্য ওই নদীতে গেল যেখানে মহিলারা জল ভরছিল। শিষ্য তাদের থেকে জল চাইল, মহিলাদের মধ্যে থেকে একজন জল দিল, আর ওই সন্ন্যাসী শিষ্যকে প্রণাম করল। শিষ্য ওই মহিলাকে আশীর্বাদ দিল যে তোমার কল্যাণ হোক। তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল, তার মুখে একটা হাসি আসলো, যেন তার কোনো কিছু হারিয়ে গেছিল সেটা ফিরে পেল। শিষ্য তার গন্তব্যের দিকে যেতে থাকে। তখনই পিছন থেকে সেই যুবক আসলো যে গাছের পিছনে লুকিয়েছিল। শিষ্যের কাছে আসলো আর বলল, কি ব্যাপার, আজ তো তুমি কাছ থেকে মহিলাদের দেখলে, তুমি তো আমার থেকেও আগে বেরিয়ে গেলে।
তখন শিষ্য বলল যে আমরা সর্বদা অন্যকে দেখতে ব্যস্ত থাকি, নিজেকে দেখার সময় পাই না। তুমি কতদিন এই গাছের পেছনে লুকিয়ে থাকবে? কাউকে পছন্দ করো, তাকে বলে দেখো, যদি সে তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে ফেলো। আর তার আগে তুমি কিছু হয়ে দেখাও, নিজেকে চিনতে শেখো। এমনভাবে নিজের সময় নষ্ট করো না। তারপর যুবকটি প্রতিদিন তার সাথে দেখা করা শুরু করে, নদীতে যাওয়া ত্যাগ করে এবং ওই যুবক জীবনে কিছু হওয়ার জন্য লড়াই শুরু করে। গৌতম বুদ্ধ ওই যুবককে বলল, তুমি দেখলে সঙ্গতির প্রভাব কি? তোমার ধারাবাহিকতা পরিবর্তন করো, তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। বুদ্ধ যুবককে জিজ্ঞাসা করল, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো কি? তখন যুবক উত্তরে বলল, হ্যাঁ বুদ্ধ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তখন গৌতম বুদ্ধ যুবককে বলল, যখন তোমার মনে নোংরা চিন্তাভাবনা আসবে তখন তুমি নিজেকে দোষ দিও না, কেবল ওই চিন্তাগুলির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করো আর নিজেকে স্বীকৃতি দাও। ধন্যবাদ।